প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিচ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মারুফ রনি। এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব দেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। জনাব গোলাম মোয়াজ্জেম, আসলে এই চলতি অর্থ বছরে আমরা কতটা অগ্রগতি এই পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন? সামগ্রিকভাবে কিন্তু চলতি অর্থবছরে সরকার প্রায় বড় রকমের একটা প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা স্থির করে আগাচ্ছেন। জাতীয় আয় 7.2% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, যেটা গত বছর 7.12 হয়েছে বলে সরকার বলছেন। ফলে সেটির বিপরীতে যে ধরনের অগ্রগতি এখন দেখছি, এটিকে এক ধরনের মিশ্র প্রবৃদ্ধি বা মিশ্র অগ্রগতি বলা যেতে পারে। কিন্তু যে জায়গাটি আমাদের কাছে আশাপ্রদ, কিন্তু যেটির ব্যবহার আমরা পুরোপুরি করতে পারছি না, সেটি হলো যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার দিক থেকে এখন বেশ ভালো একটা সময় যাচ্ছে, বলা যেতে পারে সুসময় বলতে পারেন এই স্থিতিশীলতার দিক চিন্তা করলে। এই মুহূর্তে মূল্যস্ফীতি বেশ নিচের পর্যায়ে রয়েছে। তেলের মূল্য বা সামগ্রিক অন্যান্য বিষয়গুলো বিবেচনায় মূল্যস্ফীতি এই মুহূর্তে কম রয়েছে। ইন্টারেস্ট রেটও বেশ পড়তির দিকে, যেটা আরও কিছুটা কমলে সিঙ্গেল ডিজিটে আসলে এটি ইতিবাচক দিক হবে। সেটি এক্সচেঞ্জ রেটও এই মুহূর্তে এক ধরনের ব্যালেন্সের মধ্যে রয়েছে। সরকার ডেট বার্ডেন বা এগুলোও খুব বড় দুশ্চিন্তার মধ্যে নেই। এমনকি রাজনৈতিক স্থিতিশীল যে জিনিসটি বলা হয় অর্থনীতি বা বিনিয়োগের জন্য কাঙ্ক্ষিত প্রত্যাশা, সেই পরিস্থিতিটিও কিন্তু যাচ্ছে। কিন্তু তার বিপরীতে গিয়ে যে ধরনের আমরা অর্থনৈতিক চাঞ্চল্য প্রত্যাশা করি, সেটি সব জায়গায় সমভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমাদের কাছে যে সমস্ত তথ্যপাত্র রয়েছে সেদিকে তাকালে মনে হচ্ছে যে কৃষি খাতে যেভাবে ঋণের প্রবৃদ্ধি হচ্ছে সেটি ইতিবাচক, আবার অকৃষি খাতেও সেই একই ভালো আমরা একটা ঋণের প্রবৃদ্ধি দেখছি। এসএমই বেস যে ঋণ প্রবৃদ্ধি সেটিও ভালো। কিন্তু তার বিপরীতে বৈদেশিক খাতভিত্তিক যে সমস্ত কর্মকাণ্ড, সেখানে যথেষ্ট রকমের টানাপোড়েন এবং ওঠানামা চলছে, যেটি আমাদের জন্য কিছুটা হলেও এবং সামগ্রিক প্রবৃদ্ধির দৃষ্টিতে সেই জায়গাটাই কিন্তু দুশ্চিন্তা রয়েছে। বিশেষ করে আমাদের রপ্তানি প্রবৃদ্ধি কিন্তু এই চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে 8.5%, কিন্তু এই মুহূর্তে সেটি প্রায় 4.5% মধ্যে রয়েছে, প্রায় অর্ধেকে রয়েছে, লক্ষ্যমাত্রার চেয়ে নিচে রয়েছে। এবং কি এই মাসে, বর্তমান মাসে গিয়েই কিন্তু মানে গত মাসে ফেব্রুয়ারি মাসে গিয়ে প্রবৃদ্ধি নেগেটিভ হয়েছে রপ্তানি প্রবৃদ্ধি। ফলে সেদিক থেকে কিন্তু রপ্তানিমুখী শিল্পের সাথে সংশ্লিষ্ট যে উৎপাদন, সেটি যেমন ব্যাহত হচ্ছে বা কম হচ্ছে, উপরন্তু সেখানে নির্ভরশীল যে জনগোষ্ঠী, তাদের যে বাড়তি আয়ের সুযোগ বা কর্মসংস্থানের সুযোগ, সেখানে কিন্তু তার একটি চাপ পড়ছে। এর পাশাপাশি আমাদের একটা বড় রকমের কাজের সুযোগ তৈরি হয়, এবং সেটি হলো বৈদেশিক কর্মসংস্থান এবং রেমিটেন্সের মাধ্যমে। সেই জায়গায় কিন্তু আমরা এই অর্থ বছরে এর মধ্যে মনে হয় বেশ বড় রকমের নেতিবাচক প্রবৃদ্ধি আমরা যতটুকু পেয়েছি এই সময়কালের তথ্যপাত্র, সেটি কিন্তু দুভাবে এফেক্ট করছে। একদিকে হচ্ছে বাইরে কর্মনিয়োজনের সুযোগের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ থাকছে, অন্যদিকে দেশের ভিতরে যে রেমিটেন্স আসে, যেটি কিনা আমাদের গ্রামীণ অর্থনীতির সাথে তার একটা সরাসরি সম্পর্ক থাকে, এবং এর মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক কাজ বৃদ্ধি পায় এবং মানুষের ভোগ চাহিদা তৈরি হয়, সেখানেও কিন্তু এর কম চাহিদা তৈরি হচ্ছে বলে একটা আশঙ্কা করা যায়। ফলে সামগ্রিকভাবে সামষ্টিক স্থিতিশীল পরিবেশ থাকলেও তার যে একটা সুফল আমরা যে নিতে পারছি, সেটি কিন্তু সব ধরনের সূচকগুলোর ভিতরে সমানভাবে কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। আচ্ছা, রেমিটেন্সের কথাটি যেটি বললেন, রেমিটেন্স তো আমরা গত বছরও এক ধরনের প্রবৃদ্ধির একটা স্লো একটা প্রবৃদ্ধি আমরা দেখেছি। তারপরেও কিন্তু আমরা একটা ভালো জিডিপি গ্রোথ আমাদের ছিল, আমরা 7%, 7.12% আমাদের হয়েছে। তো রেমিটেন্স কি আমাদের অর্থনীতিতে কতটা আসলে ভূমিকা রাখে? বলা হয়ে থাকে এই মুহূর্তে বাংলাদেশে যত পরিবার রয়েছে, তার প্রতি 3 পরিবারের এক পরিবারের অন্তত একজন সদস্য বিদেশে রয়েছেন, এবং তিনি বিদেশে উপার্জিত অর্থের একটা অংশ দেশে পাঠান। অর্থাৎ বোঝা যায় যে আমাদের রেমিটেন্সের উপরে নির্ভরশীলতা উত্তরোত্তর বাড়ছে। এমনকি আমরা যেটি আরও দেখতে পাচ্ছি, এতদিন পর্যন্ত পুরুষকেন্দ্রিক যে মাইগ্রেশন হতো, এর সাথে এখন নারী শ্রমিক যুক্ত হয়েছেন এবং তারা এখন রেমিটেন্স পাঠাচ্ছেন। যেটি হচ্ছে যে নারী শ্রমিকরা বাইরে যে আসলে উপযুক্ত মূল্যে কাজ পাচ্ছে না, অনেক কম মূল্যে তারা কাজ করতে হচ্ছে তাদেরকে, কম বেতনে। ফলে তাদের যে আয়টি আসে, সংখ্যার দিক থেকে তারা অনেক যাচ্ছেন। বলা হচ্ছে এখন যে পরিমাণ লোক বাইরে যান, তার 1/3 নারী শ্রমিক, কিন্তু যা
প্রেরণ করছেন সেটি কিন্তু সামগ্রিকভাবে আমাদের অংশটা খুব একটা বাড়াচ্ছে না, ফলে সেটি এখানে একটা বড় জিনিস। আপনি যে তথ্যটি দিলেন যে রেমিটেন্সের প্রবাহ জিডিপি প্রবৃদ্ধির জন্য কত গুরুত্বপূর্ণ, আমার কাছে মনে হয় এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দিক। রেমিটেন্সের প্রবাহ কম যদি আমরা দেখে থাকি এবং সেটির ফলে যদি আয় কম হয়, সেটি কিন্তু অবশ্যই মানুষের যে সামগ্রিকভাবে জিডিপিতে, কর্মসংস্থানে, এমনকি চাহিদাতে তার একটা টানাপোড়েন তৈরি করে। এদিক থেকে যদি এটি ধারাবাহিকভাবে চলতে থাকে, এই অব্যাহত নেতিবাচক প্রবৃদ্ধি যদি ধারাবাহিক থাকে, তাহলে কিন্তু আপনি আরও ভালোভাবে এর প্রতিক্রিয়াটি এই জিডিপি প্রবৃদ্ধির মধ্যে দেখতে পাবেন। এই মুহূর্তে হয়তো প্রবাহ কম হলে তার কাছে অর্জিত যে সম্পদ থাকে অথবা তার যে সেভিংস থাকে সেটি ব্যবহার করে তিনি হয়তো চলতে পারেন, কিন্তু যেহেতু এটি নির্ভরশীল জনগোষ্ঠী বাড়ছে এবং অব্যাহতভাবে যদি প্রবাহটি কমে যেতে থাকে, তখন কিন্তু তার ভোগ ব্যয় এর একটা সরাসরি প্রতিক্রিয়া আমরা আরও ভালোভাবে হয়তো চোখে পড়বে। সুতরাং অব্যাহত যদি স্রোত প্রবৃদ্ধি থাকে বা নেগেটিভ প্রবৃদ্ধি থাকে, তাহলে কিন্তু গ্রামীণ অর্থনীতিতে বিশেষ করে রেমিটেন্সের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর ভোগ ব্যয় তার একটা নেতিবাচক প্রতিক্রিয়া পড়বে। আচ্ছা, আরেকটি বিষয় যে এই যে আমাদের রেমিটেন্সটা আমাদের ইকোনমিতে কী ধরনের ভূমিকা রাখছে, আমি এই অর্থে বলতে চাচ্ছি যে এই রেমিটেন্সের আমরা বিনিয়োগের ক্ষেত্রে কী ধরনের সেক্টরে এই রেমিটেন্সগুলো বিনিয়োগ হচ্ছে, সেটি কি শুধু আপনার ভোগ ব্যয় চাঙ্গা হচ্ছে এটি, নাকি আসলে উৎপাদনমুখী খাতেও এই রেমিটেন্স যাচ্ছে? আমরা আসলে যেভাবে রেমিটেন্সকে দেখে থাকি, আমার মনে হয় যে সেটি আসলে একপাক্ষিক, এটিকে কয়েকভাবে দেখা যায়। বরঞ্চ উল্টোভাবে এটি মনে করতে পারেন যে অনেক অনুন্নত দেশ রয়েছে, যে সমস্ত দেশ আসলে রেমিটেন্সের কোনো আয় তাদের দেশে যায় না, এবং তাদের যেটি দেখা যায় যে তাদের বৈদেশিক লেনদেন মেটাতে গিয়ে অনেক হিমশিম খেতে হয় এবং বাইরের অনেক সংস্থার কাছ থেকে তাদের ঋণ করতে হয় শুধু লেনদেন পরিশোধের জন্য। অর্থাৎ আমরা রেমিটেন্স যে পেয়ে থাকি, সেই রেমিটেন্সের একটা বড় কন্ট্রিবিউশন থাকে আমাদের বৈদেশিক লেনদেনের যে কাজটি করা হয় আন্তর্জাতিক লেনদেনে, সেই কাজটিতে তার একটা বড় ভূমিকা থাকে। সেই টেনশনটা কিন্তু আমাদের একেবারেই নেই, বিশেষ করে এই রেমিটেন্সের ফ্লো থাকার জন্য, এবং একই সাথে রপ্তানি আয় বড়ভাবে এখানে বড় একটি ভূমিকা রাখে। সেই জন্য আমরা বড় ধরনের একটা রিজার্ভ রাখতে পারছি এবং সেই রিজার্ভকে এখন বিভিন্নভাবে ব্যবহারের কথা চিন্তা করছি। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হলো, বড় রকমের রিজার্ভ আছে বলেই বিদেশি বিনিয়োগকারীরা, বিদেশি দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণ দেওয়ার ব্যাপারে অত দুশ্চিন্তা করেন না। তার কারণ হলো বাংলাদেশ ঋণ রিপে করবার জন্য যথেষ্ট রকমের একটা সক্ষম পরিস্থিতিতে রয়েছে। এই যে চীনের কাছ থেকে $25 বিলিয়ন বা $40 বিলিয়ন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে $6 বিলিয়ন বা এডিবির কাছ থেকে $3 বিলিয়ন যে প্রতিশ্রুতি বা ঋণ, এগুলো এই কারণেই তারা দিচ্ছে, আমরা এগুলো রিপে করতে পারবো, সেই সক্ষমতা আমাদের আছে বলে। সেই জন্যই হয়তো আমরা পদ্মা সেতুর মতো বড় প্রকল্পগুলো নিতে সাহস করছি। আরেকটা যে আমাদের যে রপ্তানি প্রবৃদ্ধির, আপনি একটু আগে বললেনও যে প্রবৃদ্ধির যে টার্গেট, তার চেয়ে আমরা অনেক কম অর্জন হচ্ছে। তো এটির কারণ আসলে কি? প্রবৃদ্ধির আসলে আমাদের এক্সপোর্ট তো কয়েক বছর ধরে আমরা ভালো করছিলাম, বিশ্ব অর্থনীতির মন্দা থাকার অবস্থাতেও আমরা ভালো করেছি, রানা প্লাজার ঘটনার পরেও আমরা ভালো করেছি। তো হঠাৎ করে কি হলো যে এটার ইম্প্যাক্টটা কি আসলে? প্রথমত হলো যে এই মুহূর্তে রপ্তানি প্রবৃদ্ধি বাংলাদেশেরই যে শুধু খারাপ তা যাচ্ছে না, অন্যান্য দেশগুলোরও কিন্তু রপ্তানি প্রবৃদ্ধি, আমাদের সাথে যারা প্রতিযোগী দেশগুলো, তাদেরও আসলে রপ্তানি প্রবৃদ্ধি তুলনামূলকভাবে স্লোথ যাচ্ছে। তার একটা বড় কারণ হলো বৈশ্বিক চাহিদা এই মুহূর্তে কিছুটা স্লোথ প্রবৃদ্ধি ঘটছে, এবং প্রবৃদ্ধির স্লোথ প্রবৃদ্ধি ঘটছে। এবং আমাদের মূল যে দেশগুলোতে আমরা পণ্য রপ্তানি করি, সেটি মার্কিন যুক্তরাষ্ট্র বলি বা ইউরোপের মূল বাজারগুলো যেমন জার্মানি বা ব্রিটেন বলি, এই দেশগুলোতে যেমন, আবার এই দেশগুলোর উপর নির্ভরশীল যে উদীয়মান দেশগুলো যেখানে আমাদের রপ্তানি বাড়ছে, তাদেরও প্রবৃদ্ধি স্লোথ হওয়ার কারণে আমরা মোট কথা হলো উন্নত দেশগুলোতেও উন্নয়নশীল দেশগুলোতে উভয় জায়গাতেই আমাদের পণ্য চাহিদার এক ধরনের টানা পড়েন দেখছি। ফলে দেখবেন যে সাম্প্রতিক সময়ে কোনো মাসে গিয়ে একটু গ্রোথ হলে পরের মাসে আবার ঋণাত্মক গ্রোথ হচ্ছে, এরকম এক ধরনের ওঠানামার ভিতরে যাচ্ছে। তাতে যেটি চ্যালেঞ্জ সেটি হলো যে আমরা যে টার্গেট সেট করছি, সেই টার্গেট অর্জন করাটা যেমন কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে, উপরন্তু আমরা বড়ভাবে রাজনৈতিক যে টার্গেট ঠিক করছি যে 2021 সালের ভিতরে সব মিলে রপ্তানি $60 বিলিয়ন পৌঁছানো, সেটি আরও দূর হচ্ছে। ইনফ্যাক্ট আসলে বলা যেতে পারে এই মুহূর্তে যে পরিস্থিতি, এটি অব্যাহত থাকলে কোনোভাবেই $60 বিলিয়ন আসলে 2021-এর ভিতরে অর্জন সম্ভব হবে না, আরও সময় প্রয়োজন হবে এখানে। তবে এক্ষেত্রে যেটি করবার বিষয় সেটি হলো যে তৈরি পোশাকের বাইরে অন্যান্য যে সমস্ত পণ্য রয়েছে, সেই পণ্যগুলোর অন্যান্য বাজারে তাদের
চাহিদা রয়েছে। সেই সমস্ত নতুন বাজারগুলোতে নতুন পণ্য নিয়ে যদি ওইখানে যদি কিছুটা ইনসেন্টিভ বাড়িয়ে চেষ্টা করা যায়, তাহলে সেখানে আমাদের রপ্তানি আমার মনে হয় যে আরও বাড়ানোর সুযোগ রয়েছে। সেই চেষ্টাটি আমার মনে হয় করা যেতে পারে। গার্মেন্টস ছাড়া আর কি ধরনের পণ্য হতে পারে? আমাদের এখান থেকে গার্মেন্টসের বাইরে অন্য বিভিন্ন রকমের পণ্য বিভিন্ন দেশে যাচ্ছে। আপনি এর বাইরে আমরা চামড়াজাত দ্রব্যের কথা বলি, পাটজাত দ্রব্যের কথা বলি, সিরামিক রয়েছে, এর বাইরে প্লাস্টিক পণ্য রয়েছে, ফার্মাসিউটিক্যালস পণ্য রয়েছে, অ্যাগ্রো বেসড যে সমস্ত মানে কৃষিজ যে সমস্ত প্রক্রিয়াজাত পণ্য সেগুলো রয়েছে, হিমায়িত খাদ্য রয়েছে। ফলে সে সমস্ত জায়গায়ও কিন্তু আমরা করছি। এর বাইরে কিন্তু আমাদের এখান থেকে লাইট ইঞ্জিনিয়ারিং, হালকা প্রকৌশল, বিভিন্ন রকমের পণ্য আমরা এখন উৎপাদন করছি, রপ্তানি করছি। একটা সময় ভাবা হয়েছিল যে আমরা হয়তো জাহাজ নির্মাণ শিল্পে মাধ্যমে রপ্তানি অনেক বাড়াতে পারবো। হঠাৎ করে সেই জায়গাটিতে একটা টানাপোড়েন যাচ্ছে, এবং সেটিও কি একই কারণ, বৈশ্বিক পর্যায়ে যেহেতু প্রবৃদ্ধি স্রোত হচ্ছে, ফলে শিপমেন্টের যে চাহিদা আগে এক সময় বড়ভাবে ভাবা হয়েছিল যে এটি চীন কেন্দ্রিক যে এক ধরনের অর্থনীতি সারা বিশ্বের সাথে, এটি যেহেতু স্রোত হয়ে আসছে, ফলে জাহাজের চাহিদা ওইভাবে নতুন করে আবার বাড়ছে না। ফলে সেই জায়গার কারণে আমাদের এখানে যে জাহাজ নির্মাণ শিল্পের যে একটা বিকাশ এক সময় বড়ভাবে ভাবছিলাম, সেখানেও কিন্তু এক ধরনের টানাপোড়েন যাচ্ছে। ফলে এরকম পরিস্থিতিতে আমার মনে হয় যে দুই ধরনের উদ্দেশ্য নিয়ে আমাদের সামগ্রিকভাবে শিল্প খাতের এগোনো উচিত। একটি হলো রপ্তানি কেন্দ্রিক, যেটির সাথে রপ্তানিমুখী শিল্প থাকবে, আর হচ্ছে অভ্যন্তরীণ বাজার কেন্দ্রিক, অভ্যন্তরীণ বাজারমুখী যে সমস্ত শিল্প কারখানাগুলো রয়েছে সেখানেও যাতে একটা চাঙ্গা ভাব থাকে, যাতে আমরা রপ্তানির পাশাপাশি অভ্যন্তরীণ বাজার দিয়েও যাতে একটা কুশন মেনটেন করে চলতে পারি, সেরকম একটা কৌশল নিয়ে এগোনো উচিত। জি, আবার একটু আমি ম্যাক্রো ইস্যুতে চলে আসি, যে আমাদের যে সামষ্টিক যে অর্থনীতির যে সূচক, সেটি আপনি বললেন যে মোটামুটি ভালো অবস্থায় আছে, কিন্তু সেটির সুফল আমরা নিতে পারছি না যে পর্যায়ে রয়েছে। তো এটার একটা বড় কারণ কি বিনিয়োগ আমরা আকৃষ্ট করতে পারছি না, কিংবা বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে পারছি না সেটি, নাকি আমাদের অর্থনৈতিক সক্ষমতাটাই আসলে এখনো তৈরি হয়নি? আমরা কিন্তু গত অর্থ বছর পর্যন্ত আমরা দেখেছি যে ঋণের প্রবৃদ্ধি প্রায় 40% উপরে ছিল, যেটা খুব আশাব্যঞ্জক একটা প্রবৃদ্ধি দেখেছি। এই অর্থ বছরের সেপ্টেম্বর পর্যন্ত যে অবস্থা, তাতে এটি প্রায় কমে 3% মতো এখন প্রবৃদ্ধি আছে। বাংলাদেশে যে বিনিয়োগ হয়ে থাকে তার একটা বড় অংশের বিনিয়োগ করে থাকে বৃহৎ আকারের শিল্প কারখানাগুলো, অথবা বলতে পারেন গ্রুপ অফ কোম্পানিজ যেগুলো রয়েছে বাংলাদেশে, তারাই বাংলাদেশে দেশীয় বিনিয়োগের মূল কাজটি তারা করে থাকে। যদিও আমরা ক্ষুদ্র বিনিয়োগ দেখতে পাই, সংখ্যায় অনেক, কিন্তু পরিমাণের দিক থেকে সামুদ্রিক হিসেবে এটি 7% বেশি না, কিন্তু প্রায় 85%ই হচ্ছে আসলে বৃহৎ আকারের বিনিয়োগ। এবং আরও পরিষ্কার করে বললে অল্প সংখ্যক বড় গ্রুপ অফ কোম্পানিজ এই বিনিয়োগগুলো করে থাকে। আমাদের একটা আপাত অবজারভেশন হচ্ছে বড় গ্রুপ অফ কোম্পানিগুলো এত বেশি পরিমাণ ঋণ নিয়েছেন যে তাদের আসলে নতুন ঋণ চাহিদা আর নেই, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে তারা এখন ঋণগুলো কনসলিডেট করছেন। এমনকি কোনো কোনো ক্ষেত্রে দুশ্চিন্তারও কারণ আছে যে এই বড় কোম্পানিগুলো যেভাবে তাদের ঋণ নিয়েছেন সেখান থেকে তারা পর্যাপ্তভাবে রিটার্ন নিতে পারবেন কিনা, ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারবেন কিনা। সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিনিয়োগ কৌশলের পরিবর্তন দরকার আছে, অর্থাৎ বড় গ্রুপ অফ কোম্পানি কেন্দ্রিক বিনিয়োগ থেকে কিভাবে এটিকে সরিয়ে এনে মাঝারি শিল্প খাত অথবা ছোট শিল্পে কিভাবে এই বিনিয়োগগুলোকে নিয়ে আসা যায়, সেটি করার ক্ষেত্রে কি ব্যাংকিং সেক্টরের একটা বড় ভূমিকা রয়েছে? আমার মনে হয় যে অবশ্যই সেটি রয়েছে। এক্ষেত্রে আমরা ব্যাংকগুলোকে যেটি সবসময় দেখতে পাই যে ব্যাংকগুলো এই ধরনের ক্ষেত্রে যে প্রোঅ্যাক্টিভ রোল, নিজেদের রোল নেয়া, সেটি তারা নিতে সবসময় আসলে যে চেষ্টা করেন সেটি বলা যাবে না। বরঞ্চ বড় গ্রুপ অফ কোম্পানিগুলোকে ঋণ দিলে, যেহেতু তারা মিডিয়েটরের কাজ করেন, অফ ব্যালেন্স শিট ইনকামকে তারা অনেক সময় গুরুত্ব দেন, অথবা এই সমস্ত ঋণের যে সুদ সেটিকে তারা গুরুত্ব দেন। ফলে বড় কোম্পানিগুলোর বড় ঋণ থেকে যেহেতু একবারে সুদ আসবে, সেটিকে তারা বেশি প্রায়োরিটি দেন। আরেকটি যেটি দেখছি, ব্যাংকগুলো যেহেতু প্রচুর পরিমাণে তারা ডিপোজিট নিয়ে সেখান থেকে ঋণ সুদ দেবার একটা চাপ থাকে, তাদের ভিতরেও আমার মনে হয় যে ইদানিং যেটি দেখা যাচ্ছে যে অফ ব্যালেন্স শিট যে ইনকামগুলো তারা করে থাকেন, কমিশন, চার্জ, ফিজ, এগুলো নেবার ক্ষেত্রে তারা আগে যতটা ডিউ ডিলিজেন্স করতেন, এই জিনিসগুলো তারা সম্ভবত পর্যাপ্তভাবে করছেন না। ফলে অনেক ক্ষেত্রে এলসির এগেনস্টে যে পরিমাণ টাকা যাচ্ছে বা যেভাবে এলসি খোলা হচ্ছে, তার যৌক্তিক বিচারে যে পরিমাণ আমদানি বা রপ্তানি হওয়ার কথা, সেটি কিন্তু
কিন্তু আমরা অনেক সময় দেখছি না। সেক্ষেত্রে আমার মনে হয় যে এইদিকেও আমার মনে হয় কেন্দ্রীয় ব্যাংকের নজর দেওয়া প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি যেটি বিনিয়োগের ক্ষেত্রে আমাদের এখানে বড় রকমের দুর্বলতা, বৈদেশিক বিনিয়োগে কিন্তু আমরা পর্যাপ্তভাবে আকৃষ্ট করতে পারছি না। বৈদেশিক বিনিয়োগ যতটুকু আমরা দেখতে পাচ্ছি $2-2.5 বিলিয়ন, তার একটা বড় অংশই হচ্ছে এখানে যাদের আগে বিনিয়োগ ছিল তারাই তাদের কোম্পানিগুলোকে হয়তো এক্সপ্যানশন করছেন বা বড় করছেন, সেখান থেকে তারা সেখানে রিইনভেস্ট করছেন, সেটি ভালো দিক। কিন্তু যেটি মনে রাখা দরকার যে নতুন বৈদেশিক বিনিয়োগ কিন্তু আমাদের এখানে আসছে কম। তার কথাটির মানে হলো দেশে নতুন বিদেশি বিনিয়োগ অথবা নতুন দেশি বিনিয়োগের জন্য যে সহায়ক পরিবেশ থাকা দরকার সেটি কিন্তু নেই। স্ট্যাবলিশ যারা কোম্পানি রয়েছেন, স্ট্যাবলিশ যাদের বিজনেস রয়েছে দেশি এবং বিদেশি, তারা তাদের নেটওয়ার্ক দিয়ে, তারা তাদের কাঠামো দিয়ে বা তারা তাদের সাপ্লাই চেইন নিজেরা ডেভেলপ করে বিনিয়োগ করে ফেলতে পারেন, তাদের অনেক ট্রানজ্যাকশন কস্ট কম হয়। কিন্তু নতুন বিনিয়োগকারীর জন্য যে বিনিয়োগের জন্য পরিবেশ দরকার, তার জন্য যে লাইসেন্সিংটা দ্রুত হওয়া দরকার, তার জন্য যে জমির সরবরাহটি হওয়া দরকার, তার জন্য গ্যাসের সংযোগটি দ্রুত পাওয়ার ক্ষেত্রে সেই জিনিসগুলো কিন্তু আমরা এখনো পিছিয়ে আছি। আমার মনে হয় যে সরকার বড় বাজেটের চাহিদা যে বাংলাদেশের আছে সেটি সকলেই উপলব্ধি করেন, কিন্তু বাজেট অর্থায়নের যে কৌশল যেটি দেখছি সেটি বাস্তবায়নের ক্ষেত্রে যে ধরনের সুচিন্তিত পরিকল্পনা থাকা দরকার সে জায়গার ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় আমরা কাজ করতে দেখছি না। বরঞ্চ এর এক ধরনের অদক্ষতা রয়েছে বাজেটের ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে, যার কারণে ব্যয় বৃদ্ধি ঘটছে, ফাইন্যান্সিংয়ের ব্যয় বৃদ্ধি ঘটছে। সেটি আমি আপনাকে বলছি। প্রথমত হলো যে মূল যে উৎস থেকে সরকার বাজেটের অর্থায়নটি করছেন বা টার্গেট করছেন সেটি হলো যে অভ্যন্তরীণ রাজস্ব আদায় থেকে, সেটি যৌক্তিকভাবেই সেটি রয়েছে। কিন্তু এর জন্য যে পরিমাণ টার্গেট সেট করা রয়েছে সেটি অর্জন করাটা আসলে খুবই একটা দুরূহ টার্গেট, প্রায় 42-43% প্রবৃদ্ধি অর্জন করাটি দুরূহ। কিন্তু আপনি যদি স্বাভাবিকভাবে যদি তার লক্ষ্যমাত্রা, তার যদি প্রবৃদ্ধি দেখেন, সেটি বেশ ভালো একটি প্রবৃদ্ধি রয়েছে। গত অর্থ বছরে প্রায় 13% ছিল এই সময়কাল পর্যন্ত, সম্ভবত জুলাই-নভেম্বরের ডেটা আজকে দেখেছি। কিন্তু এই অর্থ বছরে এই সময়কালে প্রায় 17% প্রবৃদ্ধি রয়েছে, যেটি ভালো দিক। প্রবৃদ্ধিটি ভালো হয়েছে, ভ্যাট কালেকশন এবং অন্যান্য জায়গা থেকে ভালোই হয়েছে সেই দিক থেকে। কিন্তু লক্ষ্যমাত্রা যেহেতু অনেক উপরে, ফলে এই প্রবৃদ্ধি দিয়েও আসলে হচ্ছে না। ফলে যেটি দাঁড়াচ্ছে যে এই অভ্যন্তরীণ রাজস্ব আদায় যেহেতু হচ্ছে না, ফলে ঘাটতি যেটি থাকছে, ঘাটতি অর্থায়নটি সরকারকে অন্যান্য উৎসের উপরে নির্ভর করতে হচ্ছে। আমার যতটুকু খেয়াল পড়ে, মাননীয় অর্থমন্ত্রী এবার অর্থ বছরের বাজেট বক্তৃতার সময় বলেছিলেন যে চলতি অর্থ বছরে তিনি কম ব্যবহারের চেষ্টা করবেন ব্যয়বহুল যে সমস্ত অর্থায়ন উৎসগুলো। এটি বলতে আমরা যেটুকু বুঝেছিলাম যে তিনি ন্যাশনাল সঞ্চয়পত্র, যে জাতীয় সঞ্চয়পত্র বিক্রি, এটি হয়তো লক্ষ্যমাত্রা কমিয়েও ধরেছিলেন। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রায় 42% প্রবৃদ্ধি রয়েছে এখন পর্যন্ত এনএসডি সার্টিফিকেট, এবং লক্ষ্যমাত্রা মনে হয় প্রায় কাছাকাছি পৌঁছে গেছে বা ক্রস করেছে যেটি। অথচ এটি কিন্তু এক ধরনের ব্যয়বহুল উৎস যেটি আবার ব্যবহার দেখতে পাচ্ছি। অন্যদিকে ব্যাংকিং খাতে কিন্তু প্রচুর অলস অর্থ পড়ে রয়েছে, ব্যাংকগুলো কিন্তু এগুলো বিনিয়োগ করতে পারছে না, যেটা সরকার যদি এখান থেকে নিত তাহলে তার জন্য হয়তো এই স্বল্প সুদে হলেও তার একটা বিনিয়োগের এখান থেকে একটি রাস্তা তৈরি হতো। সেই জিনিসটা আবার সরকার অতটা ব্যবহার করছেন না। এর ফলে যেটি হচ্ছে যে সরকারের ঘাটতি অর্থায়নের যে ব্যয়বহুল উৎস ব্যবহার করার জন্য কিন্তু প্রতি বছরই যেটি হচ্ছে যে সুদজনিত ব্যয় মেটানোতে প্রচুর অর্থ সরকারকে ব্যয় করতে হচ্ছে। এটি কিন্তু স্বল্প মেয়াদে আমরা এই চাপটি অনুভব করি না। তার কারণ হচ্ছে যে জিডিপির বৃদ্ধি এবং সামগ্রিকভাবে আয় পরিস্থিতি ভালো হওয়ার জন্য আমরা অতটা চাপ মনে করছি না। কিন্তু দীর্ঘমেয়াদে এই ধরনের পরিস্থিতি থাকলে সেটি আসলে ইতিবাচক না। আর একটি যেটি হচ্ছে যে আমরা কিন্তু তুলনামূলকভাবে কম ব্যয়বহুল অন্যান্য যে উৎস রয়েছে, বৈদেশিক উৎস বা বৈদেশিক ঋণ সেটি কিন্তু ক্রমান্বয়ে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবহারে এক ধরনের অনাগ্রহ তৈরি হচ্ছে। এটি ঠিক যে এটি খুবই ইতিবাচক যে আমাদের বৈদেশিক ঋণ ব্যবহার কম করতে হচ্ছে, এটি খুবই একটা ইতিবাচক দিক। কিন্তু যেখানে আমার প্রয়োজন বা যেখানে আমি কম ব্যয়বহুল বৈদেশিক উৎস থেকে ঋণ পাচ্ছি, সেটি কেন আমি না ব্যবহার করে আমি তুলনাভাবে ব্যয়বহুল উৎস ব্যবহার করতে চাইব, সেই যুক্তিটি কিন্তু অর্থনৈতিক হিসেবে, অর্থনৈতিক র্যাশনালিটির দিক থেকে কিন্তু সেই জায়গাটি নিয়ে প্রশ্ন থাকে। এই জায়গাটির ক্ষেত্রে যেটি দেখা যায় যে প্রকল্প পরিচালক বা এডিপি বাস্তবায়নের সাথে যারা জড়িত তারা অনেক সময় এই বিদেশি ঋণের যে স্বচ্ছতা বা মানদণ্ড মাপার জন্য যে ধরনের হিসেবপত্র মিলে চলা, এটি অনেক ক্ষেত্রেই তারা এই প্রক্রিয়াগুলোকে তাদের জন্য কিছুটা কষ্টকর মনে করেন। তার থেকে তারা তুলনাভাবে সহজ অভ্যন্তরীণ উৎস থেকে টাকা ব্যবহারে তাদের এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে। এর ফলে যেটি হচ্ছে যে সরকারের ব্যয় যৌক্তিকতা জায়গায় কোনো জায়গায় প্রশ্ন উঠছে,
ব্যয়ের মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং দীর্ঘমেয়াদে ডেট সাস্টেইনেবিলিটির জায়গাতেও কিন্তু আস্তে আস্তে এক ধরনের চাপ তৈরি হচ্ছে। উপরন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিল্যাটারাল বৈদেশিক ঋণগুলোর পাশাপাশি এখন বাইল্যাটারাল যে দ্বিপক্ষীয় যে ঋণ এগুলোর পরিমাণ বাড়ছে এবং বাংলাদেশ যেহেতু অতি সম্প্রতি স্বল্পোন্নত দেশ থেকে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উঠেছে, এখন ঋণের সুদের হারও কিন্তু বেশি চার্জ করা হচ্ছে। ফলে এই সমস্ত দিকের কারণেও কিন্তু ঋণের যে সুদ আগামীতে দেশের ভিতরে এবং দেশের বাইরে উভয়ই জায়গাতে কিন্তু ডেট রিপেমেন্ট বা ডেট পেমেন্টের জায়গাটি কিন্তু আস্তে আস্তে একটু চাপ বাড়ছে। মধ্যমেয়াদে এখন পর্যন্ত আমরা খুব দুশ্চিন্তার কিছু দেখি না, কিন্তু আমরা কেন জানি মনে হচ্ছে যে ব্যয় সাশ্রয়ীভাবে চলবার ক্ষেত্রে এক ধরনের অনাগ্রহ আছে, সেই জায়গাটির ক্ষেত্রে নজর দেওয়া দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা আজকে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক শুনছিলেন আমাদের আলোচনা, আজ এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।